নৈহাটি নামটা শুনলেই আমাদের অনেকের চোখে কি ভেসে ওঠে? উৎসবের ছবি, তাই না? কিন্তু এই শহরটার পরিচয় কি শুধু ওইটুকুই? চলুন না, আজ আমরা ওই উৎসবের আলোর আড়ালে যে আরেকটা নৈহাটি লুকিয়ে আছে তার ইতিহাসের গভীরে ডুব দিই। মানে, নৈহাটির কথা বললেই তো বড়মার পুজো, ওই বিশাল আয়োজন, এই সব কথাই আগে মাথায় আসে। কিন্তু এটাই কি সবটা? একদমই না। এই যে চেনা একটা পরিচয়, এর আড়ালেই কিন্তু লুকিয়ে আছে একটা বিরাট অতীত, একটা সমৃদ্ধ ইতিহাস। চলুন আজ সেই ইতিহাসটা একটু খুঁজে দেখা যাক। তো প্রথমেই আসা যাক নৈহাটির সেই পরিচয়টায়, যেটা তাকে বাংলার ইতিহাসে একটা একেবারে অন্য জায়গায় বসিয়েছে। হ্যাঁ, বাংলার নবজাগরণের এক অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই শহর। ভাবা যায় ব্যাপারটা? বাংলার দুজন দিকপাল সাহিত্যিকের শিকড় কিন্তু এই নৈহাটির মাটিতেই। একদিকে আছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্মস্থান এই নৈহাটিরই কাঁঠালপাড়ায়। আর অন্যদিকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, উনি বাংলা ভাষাকে তার আসল উৎসটা খুঁজে পেতে সাহায্য করেছিলেন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, এই নৈহাটির মাটিতে বসেই বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেই অমর গান বন্দে মাতরম, যে গানটা ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র হয়ে উঠেছিল। ভাবা যায়, একটা গোটা দেশের জাগরণের সুর বাঁধা হয়েছিল কিন্তু এই ছোট্ট শহরেই। আর হরপ্রসাদ শাস্ত্রীর ওই চর্চাপদ আবিষ্কারের ব্যাপারটা, ওটা কিন্তু শুধু কয়েকটা পুরনো কবিতার সংকলন খুঁজে পাওয়া নয়। না, ওগুলো ছিল বাংলা ভাষার একেবারে প্রথম লিখিত রূপ, মানে প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। এই একটা আবিষ্কারিত বাংলা সাহিত্যের পুরো ইতিহাসটাকেই নতুন করে দেখার দরজা খুলে দিয়েছিল। আচ্ছা, সাহিত্যের জগৎ থেকে এবার একটু অন্যদিকে যাওয়া যাক। চলুন, এবার আমরা ডুব দেব নৈহাটির আধ্যাত্মিকতার জগতে, যা গঙ্গার তীরে, জানেন তো, শত শত বছর ধরে একদম নীরবে বয়ে চলেছে। এই যে দেখুন, গঙ্গার একদম পাড়েই রয়েছে শ্যামাসুন্দরী মন্দির। বলা হয় এখানকার দেবী নাকি ভীষণ করুণাময়ী। আর মন্দিরের পরিবেশটা এত শান্ত যে যুগ যুগ ধরে মানুষকে টেনে নিয়ে আসে এখানে। 300 বছরেরও বেশি। ভাবুন একবার, শুধুই সংখ্যাটাই তো মন্দিরের ঐতিহাসিক গভীরতাটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানে, যখন নৈহাটি আস্তে আস্তে একটা শিল্পনগরী হয়ে উঠছে, তারও আগে থেকে এই মন্দিরটা কিন্তু এখানকার মানুষের বিশ্বাস আর ভরসার জায়গা। কিন্তু দাঁড়ান, নৈহাটির আধ্যাত্মিকতার গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এখানে এমন একটা মন্দিরও আছে যার গঠন, মানে স্থাপত্যের ধরন আর পুজোর ইতিহাস, দুটোই কিন্তু বেশ অন্যরকম। বাংলার মন্দিরে যেমন আমরা পোড়ামাটির কাজ দেখতে অভ্যস্ত, তাই না? কিন্তু এই মন্দ্রাল বা মণ্ডলপাড়ার হনুমান মন্দিরটা একদম উত্তর ভারতের মন্দিরের আদলে তৈরি। একটা গল্প শোনা যায়, বলা হয় অনেক দশক আগে এই এলাকাটা পালোয়ানদের আস্তানা ছিল, আর তারাই শক্তির প্রতীক হিসেবে বজরংবলীর পুজো শুরু করেন এখানে। বেশ ইন্টারেস্টিং, তাই না? সাহিত্য হলো, আধ্যাত্মিকতার কথাও হলো, কিন্তু নৈহাটির বুকে শুধু এগুলোই নয়, লুকিয়ে আছে একসময়ের ব্যবসা বাণিজ্যের একটা জমজমাট ইতিহাসও। যদি কখনো নৈহাটি থেকে হালিশ শহরের দিকে গঙ্গার ধার দিয়ে হাঁটা যায়, তাহলে আজও চোখে পড়বে পুরনো নীলকুঠি আর ব্রিটিশ আমলের সব স্থাপত্যের ভাঙাচোরা অংশ। এই ধ্বংসস্তূপগুলোই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় সেই সময়টার কথা, যখন এই গঙ্গার ঘাট ছিল একটা রমরমা ব্যবসার কেন্দ্র। তো এতক্ষণ আমরা নৈহাটির সাহিত্য, আধ্যাত্মিকতা আর ব্যবসার দিকটা আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন এই সবকটা সুতোকে একসাথে মিলিয়ে শহরটার একটা পুরো ছবি তৈরি করা যাক। তাহলে দেখুন, নৈহাটির পরিচয়ের 3টে মূল স্তম্ভ আমরা পেলাম: সাহিত্য, আধ্যাত্মিকতা আর বাণিজ্য। এই 3টে ধারা যখন একসাথে মিশেছে, তখনই কিন্তু তৈরি হয়েছে আজকের এই শহরটা। আসলে ওই যে উৎসবের আড়ালে লুকিয়ে থাকা এই ছোট ছোট ইতিহাসগুলো, এগুলোই নৈহাটির শহরকে একটা অন্য গভীরতা দিয়েছে। মনীষীদের পায়ের ধুলো, প্রাচীন মন্দিরের আশীর্বাদ আর গঙ্গার ধারের ওই হারিয়ে যাওয়া বাণিজ্যিক অতীত, এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকের নৈহাটি। তাহলে পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা শহরের আসল আত্মা কোথায় লুকিয়ে থাকে? তার সবচেয়ে বড় উৎসবটার মধ্যে, নাকি ওই শহরের অলিগলিতে লুকিয়ে থাকা এই ছোট ছোট ইতিহাসগুলোর মধ্যে? ব্যাপারটা ভাবার মতো, তাই না?